আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমার শিরোনাম দেখে একজন কমেন্ট করেছেন, ইদানিং দালালিটা বেশি হয়ে গেছে আপনার তারেক রহমান আসার পর। প্রিয় ভাই, ভিডিও দেখার আগেই কমেন্ট করে বসলেন। ভিডিও দেখেন, তারপর দেখি আপনি আবার কমেন্ট করবেন। ঠিক আছে, আমি আপনার কমেন্ট আজকে দেখার জন্য চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করবেন, দেখি আপনি ভিডিও দেখার পর কি বলেন। আরেকজন লিখছেন, নিরপেক্ষভাবে বলেন, উন্নত কোনো দেশের প্রধানমন্ত্রী হয়েছে মাত্র ইন্টার পাস, এত কম যোগ লোক প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের কি হবে? এই উত্তরটা আমি দেব আপনাদের, আশা করি ভিডিওতে থাকবেন। প্রশ্ন হলো, জামায়াত ইসলাম কি ভুল রাজনীতি করছেন? চরমোনাই সঠিক সিদ্ধান্ত নিল না ভুল সিদ্ধান্ত নিল? আর বিএনপির তারেক রহমান বাংলাদেশে আসার পর বিএনপির গতি বেড়েছে না কমেছে? বিএনপি কি তার সঠিক পথে আছে নাকি পূর্বের পথেই আছে? এছাড়া ইসলামিক জোট ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হলো কার? জামায়াতের নাকি চরমোনাই? লাভ কি হলো বিএনপির? চলুন এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। শুনতে পাচ্ছেন যে? অবশ্যই আপনারা, তাই তো? কমেন্ট করে জানাবেন যে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। প্রশ্ন হলো, আমি চরমোনাই দিয়ে শুরু করি। যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা খুব ভালো করে জানেন যে আমি ইসলামী ব্যক্তিত্বদের সর্বোচ্চ সম্মান দেই, যেটা কোনো পলিটিক্যাল ব্যক্তিকেও দেই না। কারণ আমি মনে করি আলেমরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। তাদের পথ কোরআনের পথ, হাদিসের পথ, তারা আমাদের সঠিক পথ দেখান। কিন্তু এটাও মনে রাখতে হবে, আমাদের আলেমগণ মানুষ, তারা ভুল করতেই পারে। তাদেরকে ভুলের ঊর্ধ্বে ভাবা কোনোভাবেই সঠিক নয়। যখন 5 তারিখে হাসিনা পালিয়ে গেল, তখন ইসলামী দলগুলো একটি ভোটের বাক্সের ঘোষণা দিল। জামায়াতের আমিরকে দেখলাম চরমোনাইয়ের প্রধান পীরের কাছে ছুটে গেলেন, এবং তাদের মধ্যে যে সৌহার্দ্য, সেটা আমাদের সত্যিকার অর্থে প্রত্যেকের হৃদয় জয় করেছে। রাজনৈতিকভাবে আমি কোন আদর্শের, তার চেয়ে বড় বিষয় হলো ইসলামিকভাবে আমি কি লালন করি। কারণ আমি বিশ্বাস করি রাজনীতির চেয়ে ঊর্ধ্বে হলো আমার আল্লাহ। তিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং তিনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন এবং তিনি আমার হিসেব করবেন। সেখানে এই রাজনীতির কোনো স্থান নেই। যে স্থানটি আছে সেটা হলো আল্লাহর নির্দেশিত পথে আমি কি দায়িত্ব পালন করলাম বা তার নির্দেশ কতটুকু পালন করলাম। যেহেতু আমি একজন মুসলিম, এই বিশ্বাসটা আমার হৃদয়ে আছে। বিষয় হলো যে চরমোনাই এবং জামাত সহ বাকি যে দলগুলো একটি ভোটের বাক্সের পথে হেঁটেছিল, এবং সেই হাসিনা পতনের পর থেকে আজ অবধি তারা সেই ধারাবাহিকতা রক্ষা করে আন্দোলনও করেছিল। 8 দল 12 দল এরকম অনেকগুলো দলে তারা একত্রিত হয়েছিল। সেই ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল বিএনপি। বিএনপি যাদেরকে সকল ইসলামী দল তাদের বটগাছ মনে করে, আবারও বলছি, বিএনপিকে বাংলাদেশের সকল ইসলামিক দলগুলো বটগাছ মনে করে, যে এখান থেকে ইসলামের খেদমত সম্ভব বা ইসলাম বিরোধী কিছু হবে না, যেটা আওয়ামী লীগের ঘরে সম্ভব। অর্থাৎ আওয়ামী লীগ ইসলাম বিরোধী একটা দলে পরিণত হয়েছিল গত 15 বছরে হাসিনার কাজকর্মের উপরে ভিত্তি করে। তো এর পরবর্তী 15 মাসে বা 16 মাসে বিএনপি তার ইসলামিক জোটগুলো হারায় আসে, জোটগুলো যোগ হয় জামাতের সাথে। কিন্তু চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের সাথে জামাতের দূরত্ব বহুদিনের, তাদের আদর্শিক লড়াই বহুদিনের। তবে একটি বিষয় বলতে হবে যে চরমোনাই বা তাদের আলিমগণ, তাদের ওয়াজিগণ প্রকাশ্যে মাঠে ঘাটে যে কোনো স্থানে জামাতের ব্যাপক সমালোচনা করত। জামাতকে কাদিয়ানি বলতো, কাফের বলতো, জামাতকে বেআমল, বেয়াদব, উচ্ছৃঙ্খল, এরকম অনেক শব্দ বলেছে। তবে আমার কানে আমি শুনিনি জামায়াতকে কখনো এর সমালোচনা করতে, মানে জামাতের দলীয় পর্যায়ে থেকে কোনো সমালোচনা করতে শুনিনি। তবে তাদের ভক্তগণ সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছেন। কিন্তু আমার থিমটা ছিল কি, আমি সকল ইসলামী দলগুলোকে এক দেখতে চেতাম। আমার সাথে চরমোনাইয়ের খুব উপরের লোকদের সাথে ভালো যোগাযোগ ছিল। মোটামুটি জামাতের 2-1 সাথে আমার টেলিফোন যোগাযোগ আছে, এবং আরো যে দলগুলো আছে তাদের সাথে আমার সাংবাদিকতার স্বার্থে তাদের সাথে আমার যোগাযোগ ছিল।
তো আমার কথাগুলো যারা শুনতেন তারা আমাকে বলতেন যে আপনি সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে চান, এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে। কারণ আমার মাধ্যমে অনেকে অনেক সময় একজনের মেসেজ আরেকজনকে দেওয়ার চেষ্টা করতো। খুব খোলামেলা বলি, ধরেন এই ইসলামী দলটি চাইছে একটা কথা বলতে, সেটা আমাকে বলতেন যে অমুক দলটাকে একটু বুঝান, আমি তাদেরকে বলতাম, কারণ আমি ঐক্যটাকে চাই। যেমন বিএনপির মধ্যে যে ঐক্যটা তৈরি হয়েছিল, এই ঐক্যগুলোর মধ্যে কিন্তু আমরা মাঝে মাঝে দুটিয়ালি করতাম। মজার ব্যাপার হলো চরমনাই এবং জামাত দুটো বিপরীত দল ছিল, যদিও তারা একটি ইসলামিক দল। সেই জোটটির মধ্যে হঠাৎ করে ফাটল ধরেছে। আমি আপনাদের মনে আছে বোধহয় আজ থেকে 1 মাস আগে আমার ভিডিওতে বলেছিলাম যে মাওলানা মামুনুল হক এবং চরমনাইকে জামাত জোট থেকে সরাতে আমাদের এজেন্সিগুলো, আমাদের গোয়েন্দা বাহিনীগুলো ব্যাপক চাপ প্রয়োগ করছে। এবং সেই চাপ প্রয়োগের ক্ষেত্রগুলো কি, সেগুলো আমি আপনাদের বলেছিলাম। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন। অর্থাৎ জামাতকে দুর্বল করার জন্য আমাদের যে গোয়েন্দা মাধ্যমগুলো আছে তাদের কেউ কেউ এই জোট থেকে ইসলামী জোটগুলোকে বের করার জন্য তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করে। তো চরমোনাই বা মামুনুল হকদের এই দলগুলোর ভেতরে কিছু ছোট ছোট দুর্বলতা আছে, অর্থনৈতিক ব্যাপার আছে, অস্বচ্ছতা আছে, থাকে। এগুলো বাংলাদেশের সিস্টেম, এগুলো হয়। এবং আওয়ামী লীগ আমলে যে দলগুলো সুবিধা নিয়েছিল তাদের রেকর্ডগুলো আছে, অর্থাৎ কিভাবে টাকা নিয়েছে, কিভাবে কি নিয়েছে, এই মানে আওয়ামী লীগের সুবিধা পেয়েছে কারা, কিভাবে, এই বিষয়গুলো কিন্তু তাদের কাছে ছিল। এগুলো দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিল এই চরমোনাই বা মামুনুল হকদের মতো এই দলগুলোকে। তাদেরকে যে কোনোভাবে ইসলামের এই মানে জামাত জোট থেকে বের করার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত আপনারা 1 মাস পরে দেখলেন জোট থেকে চরমোনাই বেরিয়ে গেল এবং তাদের বক্তব্যটি ছিল জামাতের বিরুদ্ধে, যে তাদের অনেকগুলো ক্ষেত্রে জামাতের সাথে তাদের মিলে নেই, বা তারা জামাতের কাছ থেকে যে আসন চেয়েছে, ব্লাব ব্লাব ব্লাব। আমি চরমোনাইকে উদ্দেশ্য করে একটি কথা বলি, বিএনপিকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল জামাত। তাদের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছিল, মেনে নিয়েছিল। তাদের হাজার হাজার কর্মী ক্রস ফায়ারে মরেছে, গুম হয়েছে, খুন হয়েছে, রাস্তায় রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু বিএনপি তাদেরকে 20টির অধিক আসন দেয়নি, কিন্তু জামাত মেনে নিয়েছিল। কেন জানেন? এটা ছিল জামাতের রাজনৈতিক কৌশল, যে তারা একটি বড় দলের সঙ্গে থেকে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে এবং তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে আরো পরিপক্কভাবে তৈরি করবে। জামাত নিঃসন্দেহে মানতে হবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ইসলামিক দল। 1 নম্বরে যদি আমরা বলি জামাতকে বলবো। এবং এদের রাজনৈতিক ভিত্তি, এদের এডুকেশন, এদের সিস্টেম, পুরো বাংলাদেশের রাষ্ট্রের ভেতরে জামাত শিবির যেভাবে প্রবেশ করেছে রাষ্ট্রের রন্ধে রন্ধে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, এটা অন্য কেউ পারেনি। এবং বিএনপি এবং আওয়ামী লীগকে এখনো ঘুমের মধ্যে ভয় থাকতে হয় যে তাদের মধ্যে জামাত শিবির আছে। দেখবেন বিএনপির যে লোকগুলো সর্বাধিক জামাত সমালোচনা করে, মানে নিজেকে বেশি বিএনপি প্রমাণ করতে চায়, এদের মধ্যেই ধারণা করা হয় এরাই ম্যাক্সিমাম জামাতের হিডেন গ্রুপের লোক, গুপ্ত লোক, এরকম বলা হয় অনেক সময়। কারণ নিজেকে বিএনপি প্রমাণ করতে এরা ব্যাপক জামাত শিবির সমালোচনা করে। তো এরকম ভাবে একটি বিষয় হলো যে এই জামাত ইসলাম তারা অনেক কাঠখড় পুড়িয়ে আজকের এই জায়গাটা এসছে। চরমোনাই যদি এই জোটে থেকে একটি ভোটের বাক্সের এই বাস্তবায়নটি করতে পারত, রাজনৈতিকভাবে তাদের গ্রহণযোগ্যতা আরো বাড়ত, মানুষের কাছে তাদের অবস্থান আরো দৃঢ় হতো। কিন্তু আমি বলবো এবার চরমোনাই একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। এটি তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব হতে পারে, আত্মবিশ্বাসের অভাব হতে পারে, বা এজেন্সির চাপ হতে পারে, অথবা ভিন্ন কোনো চিন্তা হতে পারে। আমি নেগেটিভ অর্থে বলবো না, কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো, একজন সাংবাদিক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলবো, চরমোনাই খুব বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। কারণ তারা ইসলামিক জোট থেকে বেরিয়ে গেছে। তাদেরকে হুদাইবিয়ার সন্ধিকে একটু মাথায় রেখে চলতে হবে যে আল্লাহ রাসূল বিদর্মীদের সাথে পর্যন্ত চুক্তি করেছিলেন বৃহৎ স্বার্থে। তো জামাত ধরে নিলাম তারা ভুল, তাদের আমূল আখলাকের সমস্যা আছে, তাদের অনেক রকম প্রবলেম আছে, ধরলাম তাদের আদর্শিক অনেক সমস্যা আছে। তো সবকিছুর মধ্য দিয়ে আমি বলবো যে ইসলামের স্বার্থে একটা বৃহৎ ঐক্যের প্রয়োজন ছিল আগামী দিনের ইসলামের বিজয়ের জন্য। এখানে চরমোনাই ভুল সিদ্ধান্ত নিয়েছে, যাদেরকে 45 বা 50টির মতো আসন জামাত দিতে চেয়েছে, আর তারা হয়তোবা যেটা দাবি করেছিল সেটা তারা পায়নি। কিন্তু জামাত এত বড় ত্যাগ করেও বিএনপির কাছ থেকে 20টির আসন বেশি পেয়েছে কখনো, যারা 18টি আসনে বিজয় লাভ করতে পেরেছিল। পুরো বাংলাদেশে যাদের শক্তিশালী নেটওয়ার্ক আছে, তারপরেও বিএনপির কাছে তারা বা জোট ভেঙে বেরিয়ে আসেনি, তারা ঠিক মতো সেই বিএনপির জোটই থাকছে।
আজকের জামাত তৈরি হওয়ার জন্য, অর্থাৎ সেই সময়টা তারা যা করছে আজকের জামাত তৈরি হওয়ার জন্য। আজকের জামাত বিএনপিকে দেখেন ভালো টাফ টাইম দিচ্ছে। এত বড় একটা দলকে, 3বার ক্ষমতা আসছে যে দলটি, শহীদ জিয়া এবং বেগম জিয়ার দলকে জামাত টাফ টাইম দিচ্ছে। বিএনপির ঘাম ছুটে যাচ্ছে জামাতের কাছে লড়াই করতে গিয়ে। কেন? কেন? এর উত্তরটা হলো জামাত কৌশলে আজকের এখানে আসছে। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের দখলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের শিবির বিজয়ী হয়েছে, সবাই মিলেও শিবিরকে ট্যাকেল করতে পারেনি। বুঝতে পেরেছেন? আমি মনে করি চরমোনাইয়ের ভাইয়েরা এটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি সবাইকে ভালোবাসি, চরমোনাই আমার হৃদয়ের ভাই তারা, আমি কখনো তাদের বিরুদ্ধে কথা বলি না, আপনারা খেয়াল করেছেন। কিন্তু এই ঐক্যটা ভেঙে যাওয়ায় আমি খুব আহত হয়েছি। এবং আমি দেখলাম যে জামাত কখনো চরমোনাই এত বিরোধিতা করেছে, সারা জীবন তাদের বক্তব্যের এগেনস্টে জামাতের কোনো নেতারা মুখ খোলেনি, একদম চুপ, তারা তাদের সকল বক্তব্য হজম করেছে। এবার দেখলাম চরমোনাই গতকালকে যে বক্তব্য দিল তার এগেনস্টে জামাতও জবাব দিয়েছে। অর্থাৎ জামাত তার বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে কোথায় কার ভুলটা হয়েছে। দর্শক, প্রশ্ন হলো জামাত কি ভুল সিদ্ধান্ত নিচ্ছে? এই প্রশ্নে আমি 3টা বিষয় আলাপ করবো, একটি বিষয় আপাতত এখানে ব্রেক দিলাম। দ্বিতীয় যেটি, জামাত কি ভুল সিদ্ধান্ত নিচ্ছে? জামাত তার অনেক সম্ভাবনাময় প্রার্থীকে জোটের কাছে তুলে দিচ্ছে। এর মধ্যে ভোলা 2 একটি আসন। আমাকে ভোলা থেকে অনেকে ফোন করেছেন যে ভাই এই কথাগুলো আপনার ভিডিওতে বলবেন। তো ভোলা 2 আসন বোরহানুদ্দিন দৌলত খাঁকে নিয়ে, বোরহানুদ্দিন দৌলত খাঁ, এটা হলো ভোলা 2 আসন। এখানে সাবেক এমপি ছিলেন আওয়ামী লীগের আলী আজম মুকুল তোফায়েল আহমেদের ভাতিজা, এবং এটিকে বলা হয় আওয়ামী লীগের ঘাঁটি। এর আগে, অর্থাৎ আওয়ামী লীগের এই 15 বছরের টার্মের আগে এখানে ছিলেন আরেকজন তুমুল জনপ্রিয় নেতা হাফিজ ইব্রাহিম, এবং তিনি এই ভোলা 2কে একটা ভঙ্গুর জায়গা থেকে একটা উন্নত, কি বলবো, জায়গা, মানে ভোলার 2কে উন্নত করেছেন এই হাফিজ ইব্রাহিম। আমার মনে আছে যে হাফিজ ইব্রাহিম যখন প্রথম এমপি হন, ভোলাতে প্রতিটি বাড়ির জন্য একটি কল নির্ধারণ করেছিলেন, যে মানে বাড়ির পাশে, অর্থাৎ 1-2 বাড়ির জন্য একটা বাঁশের সাঁকো, সেখানে তিনি ব্রিজ করে দিয়েছিলেন। ব্যাপক উন্নয়নের কাজ করেছিলেন হাফিজ ইব্রাহিম। তবে তাকে নিয়েও এখন অনেক রকম প্রশ্ন আসছে, প্রশ্ন তুলছে, রাজনীতিতে প্রশ্ন থাকবেই। সেই হাফিজ ইব্রাহিমের অঞ্চলে এবার জামাতের একজন ডাকসাইটের নেতা, দীর্ঘদিনের জামাতের পরীক্ষিত নেতা, জামাতের সাবেক ভোলার আমির, বর্তমান বোধহয় জামাতের কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা, মাওলানা ফজলুল করিম, তিনি দাঁড়িয়েছেন, এবং তিনি এই অঞ্চলে ব্যাপক কাজ করেছেন। কাজ মানে রাজনৈতিক বা জামাতের প্রচারণায় কাজ করেছেন। বলা হচ্ছে যে এই আসনে হাফিজ ইব্রাহিমকে তিনিও টাফ টাইম দিচ্ছেন, এবং মানুষের মধ্যে একটা বেশ মানে কি বলবো, যে হাড্ডাহাড্ডি লড়াই যে আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু হঠাৎ করে শোনা গেছে এখানে এলডিপির একজনকে জামাত দিচ্ছে, তাদের জোটের, অর্থাৎ ফজলুল করিমকে বিক্রি করে দিয়ে বা তাকে বসিয়ে দিয়ে একজন জোটের প্রার্থীকে দিচ্ছে, যাকে এলাকার মানুষ, সর্বোচ্চ 2000 মানুষও চেনে না। অর্থাৎ এই খবরটি যখন চাউর হলো, তখন দেখলাম যে বিএনপি শিবিরেও বেশ আনন্দ, এবং মানে তাদের মধ্যে একটা আনন্দ, তারা বিজয়ের স্বাদ পাচ্ছে। কারণ যদি ভোলা 2 আসনে জামাতের ফজলুল করিমকে রাখা হয়, হাফিজ ইব্রাহিম এবং ফজলুল করিমের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। শেষ বিজয় কে হাসবে বলা এখনই মুশকিল। আর যদি মাওলানা ফজলুল করিমকে এখান থেকে বসিয়ে দেওয়া হয়, তাহলে অনায়াসে নির্বাচনের আগেই আমরা ফলাফল বলে দিতে পারি করবেন হাফিজ ইব্রাহিম। তো এটির জন্য ভোলার জনগণের মধ্যে আমি দেখলাম যে প্রচুর লেখালেখি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে, এবং জামাতের শীর্ষ পর্যায়ে এগুলো নিয়ে ব্যাপক আলোচনাও হচ্ছে। যে ভোলার মানুষ জামাতের কাছে আবেদনও করছে যে একজন বিজয়ী প্রার্থীকে একজন পরাজিত ব্যক্তির কাছে বা অচেনা ব্যক্তির কাছে বিক্রি করা জামাতের কোন কৌশল। তো এই ব্যাপারে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বার্তার জন্য আমি কোনোভাবেই তার কাছে একটি বার্তা পাঠালাম যে
প্রিয় দর্শক, একটু টেকনিক্যাল প্রবলেমে লাইনটি বোধহয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। প্রিয় দর্শক, একটু টেকনিক্যাল প্রবলেমে আপনারা আমাকে দেখতে পারেননি। এখন যে বিষয়টি তৈরি হলো যে মাওলানা ফজলুল করিম যদি ভোলাতে থাকেন সেক্ষেত্রে আসলে কি হবে। আপনারা জানেন যে বাংলাদেশের জামাত ইসলামের সবচেয়ে দুর্বল জায়গাটা হলো দক্ষিণাঞ্চল, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি। এই অঞ্চলে জামাত স্ট্রং ফাইট দিতে পারে না, কিন্তু এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি ধর্মপ্রাণ মানুষের বসবাস, প্রচুর মাদ্রাসা মসজিদ রয়েছে, আলেমরা সবচেয়ে বেশি আলেম হলো এই অঞ্চলগুলোতে। কিন্তু এই অঞ্চলগুলো জামাতের দুর্বল অবস্থান কেন? এটার বিপরীত হলো যে এই অঞ্চলে জামাত তার সংগঠনকে খুব সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। এই অঞ্চলের নেতাদের মধ্যে নিজস্ব ক্ল্যাশ বেশি, এবং বলা হয় যে জামাত যে সংগঠনটি তারা যে রুলস ফলো করে চলে, এই অঞ্চলগুলোতে জামাতের আঞ্চলিক বিভেদগুলো বেশি, এরকম অনেকেই বলে। এবং এই যে ধরেন মাওলানা ফজলুল করিম, তাকে যদি জামাত বসিয়ে দেয় কি লাভ হবে? তারা এই অঞ্চলে একজন সম্ভাবনাময় প্রার্থীকে ইচ্ছে করে পরাজিত করছে। আবার যদি ফজলুল করিম নির্বাচনে টিকে থাকেন আর তিনি যদি বিজয় লাভ করেন সেক্ষেত্রে কি হবে? এই একটি আসন টার্গেট করে পুরো 4টা আসন আগামী দিন জামাত ভালো কাজ করতে পারবে। এবং মনে করবেন আগামী একটা টার্ম বা 2টা টার্ম বা 10 বছর পর এখানে জামাত একটা ফ্যাক্টর হবে। জামাত যেভাবে রাজশাহী, সাতক্ষীরা, চিটাগাং একটা ফ্যাক্টর। পাশাপাশি বগুড়া বরিশাল বিভাগের মধ্যে বরগুনা, বেতাগী এইসব অঞ্চলেও আরো কয়েকজন খুব লড়াই করার মতো প্রার্থী জামাত দিয়েছে। ডক্টর তার নামটা হলো একজন ডাক্তার, তার নামটি ভুলে গেছি এই মুহূর্তে। তো দেখলাম যে তার ব্যাপারেও কিছু কথা আলোচনায় আসছে। তো এই পর্যায়ে জামাত তার নিজস্ব যাদের বিজয়ের সম্ভাবনা রয়েছে এরকম কিছু প্রার্থীকে কোরবানি দিচ্ছে জোটের কারণে। কোন জোটের কারণে? যে জোটের 1% ভোট নেয়। এখন এই যে ভুল সিদ্ধান্তগুলো, এটা জামাতের লোকেরাই বলছেন, এই ভুল সিদ্ধান্তগুলো জামাতকে আগামী নির্বাচনে ব্যাপক চাপে ফেলবে। আবার যখন চরমনের জোট থেকে চলে গেছে তখন এবি পার্টি, এলডিপি, নাগরিক যেটাকে জাতীয় এনসিপি, তারা জামাতের কাছে আরো আসন চাইছে। এদেরকে বুঝতে হবে যে জামাতের যে আসনগুলো তারা চাইছে, এনসিপি কি নিজেদের ভোটে একটি আসন পাওয়ার সক্ষমতা আছে? উল্টো জামাত এই আসিফদের আমাদের নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিসদের কিংবা আমাদের পাটোয়ারি, এদেরকে জেতানোর জন্য জামাতেরই ঘাম ছুটে যাবে, কারণ তাদেরকে জামাত পার্লামেন্টে নিতে চায় যে কোনো ভাবেই হোক। তো পুরো দায়িত্বটা জামাত তাদেরকে নিয়ে নিজের ঘাড়ে নিয়ে জামাত তাদের এই নির্বাচনী বৈতরণী পার হতে চায়। তাহলে জামাতের দুর্বল জায়গাগুলোতে সফল ব্যক্তিদেরকে জামাত এভাবে কোরবানি দিবে কিনা, এটা নিয়েও প্রশ্ন উঠেছে। দর্শক, আসছে বিএনপির প্রসঙ্গ। বিএনপির তারেক রহমান বাংলাদেশে আসার পর রাজনীতিতে একটা সুবাতাস বইছে, যে বিএনপির প্রতিটা মুহূর্তে আমাদের মনে হচ্ছে তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, অনেক ভুল কাজ হচ্ছে, অনেক ভুল কথা বলছে। তারেক রহমান বাংলাদেশে পা রাখার পর বিএনপির ন্যারেটিভ পুরোপুরি পাল্টে গেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, তারেক রহমান খুব কম কথা বলছেন, খেয়াল করবেন। তিনি তার প্রত্যেকটি জায়গায় ওইটুকু কথা বলছেন যেটুকু তার প্রয়োজন মনে করেন। তিনি ঠিক তার মায়ের মতো অল্প কথা বলেন, তিনি ঠিক কাজটা করছেন, এই মুহূর্তে কথাটা কম বলছেন। আবার তারেক রহমান দেশে আসায় অতি কথনের রাজনীতিটা বন্ধ হয়ে গেছে বিএনপির ভেতর থেকে। যারা প্রতিদিন টকশোতে বসে অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে এটা সেটা বলে বলে বিএনপিকে পচাতেন, প্রতিদিন বিএনপি নেতারা কথা বলতেন আর ভোট কমে যেত, সেই সব নেতারা কিন্তু এখন আস্তে আস্তে চুপ হয়ে গেছে। দেখেন আপনারা, এখন পুরো রাজনীতির ক্রিজে, বিএনপির রাজনীতির ক্রিজে অধিনায়কের জায়গাটা তারেক রহমান বসার কারণে বিএনপি একটা দুর্দান্ত ভালো মুডে আছে। এবং বলা যাচ্ছে যে তারেক রহমান আসার কারণে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির একটা উত্থান, যে উত্থানটাকে আমরা গত 16 বছরে দেখিনি, সেটা একটা ভালো গতিতে এগিয়ে চলছে। তারেক রহমান মূল কাজটি করছেন খুব ঠান্ডা মাথায়। তিনি জামাতের ত্রুটিগুলোকে তার জায়গাতে চিন্তা করছেন যে জামাতের কোন কোন জায়গায় ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলোতে তিনি তার টিমকে দিয়ে কাজ শুরু করেছেন, কিন্তু কথা বলছেন না, আলোচনা থাকছেন না। তিনি পুরো বিষয়টিকে এইভাবে দেখাচ্ছেন জাতির কাছে যে তোমরা বিএনপিতে আস্থা রেখেছিলে বিগত সময়, এখনো রাখতে পারো, কারণ জিয়া পরিবারের সদস্য আমি। শহীদ প্রেসিডেন্ট বা বেগম জিয়া যেভাবে দেশটাকে আগলে রেখেছেন তার সন্তানের মতো, আমি তার সন্তান হিসেবে এটুকু বলতে পারি আমি সেই পথই হাঁটবো। আমরা দেখি যেখানে তারেক রহমান যাচ্ছেন অতিরিক্ত চামচামি পছন্দ করছেন না,
তিনি যেখানে যাচ্ছেন, মির্জা ফখরুলের মতো একজন ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, উঠে তাকে দাঁড়িয়ে তাকে সম্মান করছেন, কেউ তার পা ধরতে গেছে তিনি সরে যাচ্ছেন, যেগুলো রাজনীতিতে আমরা দেখি না, বিরল। শেখ হাসিনাকে সর্বোচ্চ তেল দানকারী মন্ত্রী হয়ে যায়। শেখ হাসিনার পক্ষে যিনি যত বেশি স্তুতি গিয়েছেন তিনি বড় পদ পেয়েছেন, কিন্তু তারেক রহমান তার উল্টো গতিতে এগুচ্ছেন। অনেকেই বলছে যে জামাত ইসলামের একটি দুঃখ, তাদের দলে একজন তারেক রহমান নেই। আর বিএনপির অনেকেই বলছেন বিএনপির দুঃখ, জামাতের মতো শৃঙ্খলিত একটি বাহিনী বিএনপিতে নেই। আপনারা কি আমার সাথে একমত কিনা জানি না, কথাটা আবারও বলছি। জামাতের দুঃখ, তাদের একজন সেলিব্রিটি তারেক রহমান নেই, যাকে মানুষ তাকিয়ে থাকে আইকন হিসেবে। আর বিএনপির দুঃখ যে তাদের দলে তারেক রহমান আছে, কিন্তু এটা জামাতের মতো শৃঙ্খলাপূর্ণ পাওয়ারফুল একটি কর্মী বাহিনী নেই। জামাতের সম্পদটা হলো এই কর্মী বাহিনী, যারা এক ইশারায় চলে। আর বিএনপির সম্পদ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর, বেগম জিয়ার পর আজকের তারেক রহমান। এবং দেখবেন নির্বাচন আসার আগ পর্যন্ত তিনি দেশকে, জাতিকে আরো অনেক অনেক চমক দেবেন। দর্শক, শেষ করছি। আমার আজকের বিশ্লেষণের পক্ষে আপনাদের বা বিপক্ষে আপনাদের মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।